আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহফুজ এমআর বিজ্ঞান মেলা থেকে। আমি আজকে একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ একটি শেয়ার করতে চাচ্ছিলাম। কিভাবে পরীক্ষাতে আ প্রশ্নগুলোর উত্তর লিখলে বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে ভালো মার্কস ক্যারি করা যায় এবং কোন ছোট, ছোট ত্রুটির কারণে শিক্ষার্থীরা মার্কস হারায়, অর্থাৎ ভালো পরীক্ষা দিয়ে আসার পরেও ভালো মার্কস ক্যারি করতে পারে না। তো সেই বিষয়গুলো আমি আমার কাছে ২ টো খাতা আমার স্টুডেন্টরা কালকে যারা পরীক্ষা দিয়েছে গতকাল, তো আমি লাইভ খাতা দেখে আমি দেখাবো কী ধরনের তারা ভুলগুলো করেছে এবং কোন জায়গাতে কিভাবে মার্কসগুলো কাটা হয় এবং ভালো লিখলে সত্যিকার অর্থেই ফুল মার্কস যে পাওয়া যায় সেটা দেখাবো। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, ক নম্বর প্রশ্নটা হচ্ছে ইন্টারফেস কি, এবং খ নম্বর প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন, কোন প্রকার কোষ বিভাজনকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়, এবং চিত্র আর এর বিভাজনের ফলে কি সমস্যার সৃষ্টি হয়, মতামত দাও, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের একটা ধাপ। জীবের গুণগত স্থিতিশীলতা রক্ষায় চিত্র পি এবং কিউ এর মধ্যে কোনটি অধিক ভূমিকা পালন করে, অর্থাৎ মিওসিস কোষ বিভাজন বা মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কোনটি অধিক ভূমিকা পালন করে জীবের গুণগত স্থিতিশীলতা রক্ষায়। আচ্ছা, এই প্রশ্নটার অ্যান্সার আমরা দুটো খাতা বিশ্লেষণ করে দেখাবো। আমার একজন স্টুডেন্ট সে লিখেছে। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে ইন্টারফেস কি। কোষ বিভাজন শুরুর আগে নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়, সেই প্রস্তুতিমূলক শব্দটা লিখতে হতো, যা হোক, কাজকে ইন্টারফেস বলা হয়। দেখুন, কোষ বিভাজনের শুরুর আগে কোষকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়, নিউক্লিয়াসকে না। সুতরাং ছোট্ট একটি ভুলের কারণে, শুধু কোষ এই শব্দটি না দেওয়ার কারণে ও কিন্তু এই প্রশ্নে কোনো মার্কস আমি দিতে পারিনি, ক্যারি করতে পারিনি। সুতরাং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি আরেকটা খাতা একই জায়গায় একই দেখাতে চাই। এও লিখেছে, মাইটোসিস কোষ বিভাজনের সাইটোকাইনোসিস ও ক্যারিওকাইনোসিসের আগে কোষে কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করতে হয়, একে ইন্টারফেস বলে। চমৎকার লিখেছে। এ কারণে কিন্তু এখানে ফুল মার্কস 1 পেয়েছে। সাইটোকাইনোসিস, ক্যারিওকাইনোসিস এই শব্দগুলো দিলে টিচার যখন খাতা দেখবেন, পরবর্তী প্রশ্নগুলোর উত্তরের ক্ষেত্রেও ভালো যদি লেখা হয়, সেটা একটা ভালো ইম্প্যাক্ট ফেলে। সুতরাং ভালো লেখার অবশ্যই গুরুত্ব রয়েছে। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা দেখি যে হ্রাসমূলক বিভাজন কেন বলা হয় মিওসিসকে। আমরা জানি এটা, যে মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস 2 বার এবং ক্রোমোজোম 1 বার বিভাজিত হয়, ফলে জননমাতৃ কোষের ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যায়, তাই না? যার ফলে একে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। দেখি ওরা দুজন কিভাবে লিখেছে। আচ্ছা, মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস 2 বার, ক্রোমোজোম 1 বার এবং সাইটোপ্লাজম 1 বার বিভাজিত হয়। হ্যাঁ, ঠিক আছে। মিওসিস কোষ বিভাজনে জননমাতৃ কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। মিওসিস কোষ বিভাজনে যেহেতু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় বা কমে যায়, মূলত এই কারণেই মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। মূলত শব্দটা কেন দিল আমি বুঝলাম না। এই কারণেই তো বলা হয়, এটা তো সন্দেহ অবকাশ না। এটা 2 মার্কস পাবে। দেখি এ কি লিখছে। মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস 2 বার ও ক্রোমোজোম 1 বার বিভাজিত হয়। মাতৃকোষ থেকে 4টি আপত্য কোষ সৃষ্টি হয়। আপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক, ফলে অপত্য কোষে মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয় না। এজন্য মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। দেখুন, 2টো মার্কস পেয়েছে, কিন্তু লিখার মানের ক্ষেত্রে কিন্তু এই খাতাটার লিখার মান ভালো। পয়েন্ট টু পয়েন্ট হলে ভালো মার্কস পাওয়া যাবে, কিন্তু পরবর্তী বললাম প্রশ্ন অ্যান্সারের ক্ষেত্রে বা মার্কস পাওয়ার ক্ষেত্রে কিছুটা ইম্প্যাক্ট ফেলে। আচ্ছা, এটা লেখার গুণগত মান আমার কাছে ভালো লেগেছে। আচ্ছা, পরের প্রশ্নটা আমি পড়ব, যে আর এর বিভাজন মূলত কেন হয় এবং এটা যদি না হতো কী ধরনের সমস্যার সৃষ্টি হতো। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজন। আচ্ছা, আর এর বিভাজন, যা মূলত অনিয়মিত মাইটোসিস কোষ বিভাজনের ফল। অনিয়মিত মাইটোসিস কোষ বিভাজনের ফলে মানবদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। পৃথিবীর সকল প্রাণী জাইগোট নামক কোষ থেকে তাদের জীবন শুরু করে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে জননমাতৃ কোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। যদি মানবদেহে মাইটোসিস কোষ বিভাজন অনিয়মিতভাবে চলতে থাকে, তাহলে ক্যান্সার, টিউমার ইত্যাদি ক্ষতিকর রোগ হতে পারে। অনিয়মিত মাইটোসিস কোষ বিভাজনের ফলে E6 এবং E7 এই দুটি ভাইরাস ব্যাপকভাবে দায়ী, যার ফলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এর মতো ক্ষতিকর রোগ হতে পারে।
অর্থাৎ ক্যান্সার হতে পারে, তাই না? সুতরাং আর অর্থাৎ অনিয়মিত মাইটোসিস বিভাজনের ফলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। দারুণ লিখেছে, পয়েন্ট টু পয়েন্ট লিখেছে। অতিরিক্ত কথা লেখার দরকার নাই। যেই জিনিসটা জিস্ট কথা সেটি যদি লেখা হয় সেটি পূর্ণ মার্কস পাওয়ার জন্য সহায়ক। আচ্ছা, আমি এ কী লিখেছে একটু দেখতে চাই। উদ্দীপকের আর চিত্রে মাইটোসিসের অস্বাভাবিক কোষ বিভাজন দেখানো হয়েছে। এই বিভাজনের ফলে যে সমস্যার সৃষ্টি হয়, সমস্যা বানানটা ভুল করছি না, ঠিক আছে, সৃষ্টি হয় তা ব্যাখ্যা করা হলো। মাইটোসিস কোষ বিভাজনের ফলে মাতৃকোষ থেকে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। এটি একটি নিয়ন্ত্রিত কোষ বিভাজন, তবে কোনো কারণে এই বিভাজনটি অনিয়ন্ত্রিত হয়ে যায়, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের E6 এবং E7 নামক দুইটি কোষ জিন এই বিভাজনের নিয়ন্ত্রণকারী প্রোটিনকে স্থানান্তরিত করে বিভাজনকে অনিয়ন্ত্রিত করে, ফলে এর কারণে মানবদেহে নানা রকম সমস্যা সৃষ্টি হয়। দেখুন একই জিনিস লিখেছে ও, প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ব্যাপকভাবে দায়ী, কিন্তু একটু চমৎকার একটা কথা উল্লেখ করছে যে E6 এবং E7 নামের দুইটি জিন এই বিভাজনের নিয়ন্ত্রণকারী প্রোটিনকে স্থানচ্যুত করে এবং বিভাজনকে অনিয়ন্ত্রিত করে, ফলে এর কারণে মানবদেহে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। যখন কিছু শব্দ টিচাররা যারা খাতা দেখেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যখন দেখেন কিছু জিনিস যখন টিচারদের দৃষ্টিগোচর হয়, কিছু পয়েন্ট, সেটি পূর্ণ মার্কস পেতে সহায়ক হয়। পরবর্তীতে যদি একটু ত্রুটিপূর্ণও থাকে তারপরেও টিচারের মানসিকভাবে বেশি মার্কস দিতে একটু সহায়তা করে, আমার যেটা মনে হয়। তো ও ভালো লিখছে, এও ভালো লিখছে। আচ্ছা, ঘ নম্বরটা আমি একটু দেখতে চাই। উদ্দীপকের পি হচ্ছে মিওসিস এবং কি হচ্ছে মাইটোসিস। মাইটোসিস এবং মিওসিসের মধ্যে কোনটি স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার নিয়ম বিশ্লেষণ করা হলো। এটা একটা ভূমিকা, এটা লেখা উচিত। মাইটোসিস কোষ বিভাজনের ফলে জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। মিওসিস কোষ বিভাজনের ফলে জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। মাইটোসিস কোষ বিভাজনের ফলে মানবদেহের স্থিতিশীলতা বজায় থাকে। যদি কোনো কারণে মাইটোসিস বিভাজন অনিয়মিত হয় তাহলে মানবদেহে ক্যান্সার, টিউমার ইত্যাদি সমস্যা হতে পারে। আবার শরীরের কোনো অংশ কেটে গেলে মাইটোসিস কোষ বিভাজনের ফলে সেই কাটা স্থান পূরণ হয়ে যায়। আবার মিওসিস কোষ বিভাজনের ফলে জন্মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। হ্যাপ্লয়েড ও হ্যাপ্লয়েডের মিলন ফলে ডিপ্লয়েড সৃষ্টি হয়, হ্যাপ্লয়েডিয়ান, তাই না? যদি কোনো কারণে মিওসিস বিভাজন অনিয়মিত হয়ে যায় তাহলে পরিবেশের স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। সুতরাং মিওসিস কোষ বিভাজন পরিবেশের স্থিতিশীলতা, পরিবেশের, এখানে এই শব্দটা কি লিখেছে, পরিবেশের না, জীবের, তাই না? গুরুত্বপূর্ণ। তবে জীবের স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে চিত্র পি অর্থাৎ মিওসিস অর্থাৎ বা মাইটোসিস অপেক্ষা কম ভূমিকা পালন করে। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস একবার, সাইটোপ্লাজম একবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়। এই কারণেই মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয়, যা স্থিতিশীলতা রক্ষায় অধিক ভূমিকা পালন করে। ভালো লিখেছে, ভালো লেগেছে, পয়েন্ট টু পয়েন্ট লিখছে, যদিও কথার মধ্যে কিছুটা আমার মনে হয় যে প্রাঞ্জলতা কিছুটা কম ছিল, তারপরেও ভালো লেগেছে। আমি এটাতে ফুল মার্কস দিয়েছি, কারণ যেই কথাগুলো বলা প্রয়োজন সেটা বলা হয়েছে, উপস্থাপন করা হয়েছে। আচ্ছা, ও কি লিখছে একটু দেখব। জীবের গুণগত স্থিতিশীলতা রক্ষায় পি ও কিউ অর্থাৎ মিওসিস ও মাইটোসিসের মধ্যে মাইটোসিস অধিক ভূমিকা পালন করে, নিচে তা বিশ্লেষণ করা হলো। আচ্ছা, ও কোনটি স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ও কিন্তু জিস্ট কথাটা তখন লিখেনি, এ কিন্তু লিখছে। আগেই টিচারকে এটা জানিয়ে দেওয়া হলো প্রথমেই যে মাইটোসিসই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে করে শিক্ষকের প্রশ্ন মানে খাতা দেখার ক্ষেত্রে প্রথমেই সহজ হয়ে যায়। টিচারকে সাহায্য করতে হবে খাতা দেখার ক্ষেত্রেও, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা উচিত। মিওসিস কোষ বিভাজনে মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। এই বিভাজন নিউক্লিয়াসে দুবার ও ক্রোমোজোম একবার বিভাজিত হয়। 4টি অপত্য মানে সম্পর্ক লিখছে। আচ্ছা, এইখানে কিছু শব্দ লিখছে। ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। অপত্য কোষে অর্ধেক বৈশিষ্ট্য পায় মাতৃকোষ থেকে, অর্ধেক পায় পিতৃকোষ থেকে। পিতৃকোষ, হ্যাঁ, প্যারেন্টাল সেল, এটা ঠিক আছে, কিন্তু শব্দগত প্রাঞ্জলতার দিক থেকে আমার মনে হয় এইটা তুলনামূলকভাবে এই খাতার চেয়ে এইবার কিছুটা পিছিয়ে আছে, এটা আমার কাছে মনে হয়েছে।
যেহেতু এসএসসির মতো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, সুতরাং শব্দগত প্রাঞ্জলতার দিকেও আসলে মানে দৃষ্টি রাখা উচিত। তো আমি দেখালাম দুটো খাতার একটি প্রশ্নের ক্ষেত্রে কি কি জিনিসগুলা মাথায় রাখতে হবে। বিজ্ঞানের লেখার ক্ষেত্রে, প্রশ্নগুলো লেখার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে বেশি লেখার প্রয়োজন নাই, যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো যদি ভালোভাবে লেখা যায়, মূল কথাগুলো উপস্থাপন করা যায়, ভাষাগুলো যদি কিছুটা প্রাঞ্জল হয়, সেটি বেশি মার্কস পাওয়ার ক্ষেত্রে ভালো ভূমিকা রাখে বলে আমি মনে করি। যারা এসএসসি পরীক্ষা এবার দিবে, যারা আগামীবারে বা সামনেও এসএসসি পরীক্ষা, পাবলিক পরীক্ষাগুলো দিবে, তাদের জন্য শুভকামনা রইল। আশা করছি তোমরা ভালো লিখবে এবং ভালো করবে, ভবিষ্যৎ জীবনে দেশ এবং জাতির মঙ্গলে অগ্রণী ভূমিকা পালন করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।